আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যিনারা খামার দেওয়ার পরিকল্পনাতে আছেন, চিন্তাতে আছেন, ষাঁড় গরুতে লাভ বেশি না গাভী গরুতে লাভ বেশি, ষাঁড় গরু পাললে কেমন হবে, গাভী গরু পাললে কেমন হবে, কিংবা অলরেডি আপনি খামার শুরু করে দিয়েছেন এবং অনেকদিন যাবত খামার করতেছেন, কিন্তু খামার করে খামারের কোনো তাল খুঁজে পাইতেছেন না, মানে লাভ লসটা খুঁজে পাইতেছেন না। আজকের ভিডিওর মাধ্যমে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। কেন ক্লিয়ার হয়ে যাবেন? আজকের ভিডিওতে গাভী গরু পালনে কেমন লাভ এবং অসুবিধাগুলা কি, এবং ষাঁড় গরু পালনে কেমন লাভ এবং অসুবিধাগুলা কি, এই ভিডিওতে এটা তুলে ধরবো। বিশেষ করে আমার এই ফার্মটাতে ষাঁড় গরু লালন পালন করি, ওই পাশের ফার্মটাতে গাভী গরু লালন পালন করি, ওই ফার্মটাতেও আমি যাব। এখন প্রথমে যেহেতু এই ফার্মে আছি, ষাঁড় গরু নিয়ে কিছু মূল্যবান কথা বইলা ফেলি। প্রিয় ভাইজানেরা, ষাঁড় গরুর ক্ষেত্রে কি হয়, একদম নিশ্চিত লাভের একটা মুখ দেখা যায়। যিনারা নিশ্চিত লাভের মুখ দেখতে চান, ওনারা ষাঁড় গরু দিয়ে খামার শুরু করতে পারেন। ষাঁড় গরুর ক্ষেত্রে সীমিত পরিমাণে একটা লাভ থাকে। একটা ষাঁড় গরুতে 4,000 থেকে 5,000 টাকা লাভ হয় যদি আপনি সব মিলে গরু কিনতে পারেন, একদম বুঝে কিনতে পারেন, সঠিক দানাদার দিতে পারেন, তাহলে ওরকম লাভ হয়ে থাকে। কিংবা একটা গরু আপনি মোটামুটি 5 মাস 6 মাস লালন পালন করলে 25 থেকে 30,000 টাকার মতো লাভ হয়ে থাকে। এখন সেই লাভটা কিন্তু 5 মাস কিংবা 6 মাসের তুলনায় সেটা কিন্তু সীমিতই। আর এখানে রিস্কের পরিমাণ কম, কারণ ষাঁড় গরু লালন পালন করার ক্ষেত্রে কি হয়, এত বেশি ঝামেলা পোহাইতে হয় না। কারণ তাদেরকে এইভাবে যদি আপনি ভাইদা রাখেন এবং তাদেরকে নিয়মিত যদি দানাদার খাবারটা দেন, পানির সাপ্লাইটা খামারের মধ্যে দিয়ে দেন, তাহলেই যথেষ্ট। ষাঁড় গরুটা অনায়াসে লালন পালন করা যায়। যদি আপনি আমার মতো এরকম 2টা গরু দিয়ে খামার শুরু করেন এবং 2টা গরু লালন পালন করেন, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা কিছু কম আসবে। এখন যদি জিজ্ঞেস করেন ধনী ভাই আপনি কেন 2টা গরু লালন পালন করেন, এখানে ভাই অর্থের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যত ইনভেস্ট করবেন লাভের পরিমাণটা এত বেশি হবে। আপনার যদি টাকার পরিমাণ কম থাকে, আপনি চাইলেও বেশি ইনভেস্ট করতে পারবেন না। ইনভেস্টের উপরে নির্ভর করে। যেমন একটা গরুতে আমি বলছিলাম যে 4,000 টাকার মতো যদি মান্থলি লাভ হয়, তাহলে 5 মাসে 4 5 20,000, একটা গরুতে 20,000 টাকা লাভ হবে। যদি আপনার সেইখানে যদি আপনার 10টা গরু হয়, তাহলে আপনার 2 লাখ টাকা লাভ হবে। আপনি যদি 5টা গরু লালন পালন করেন, সেই ক্ষেত্রে 5 থেকে 6 মাস পরে আপনি 1 লাখ টাকা বেনিফিট পাবেন, অতিরিক্ত 1 লাখ টাকা লাভ পাবেন। এখানে সম্পূর্ণটা নির্ভর করবে আপনার ইনভেস্টের উপরে। ভিডিওটা অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ভিডিওর যে মূল বিষয়বস্তু এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ষাঁড় গরু লালন পালন করার ক্ষেত্রে বিশেষ তেমন কোনো অসুবিধা হয় না। তাদের রোগ সুখ পরিমাণে কম হয় এবং রোগের উপরে এত বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। ষাঁড় গরুর ক্ষেত্রে বিশেষ কয়েকটা বিষয় আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের ষাঁড় গরু যদি লালন পালন করেন, সেই ক্ষেত্রে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। এটা লম্বা একটা প্রসেস, এই প্রসেসে আলাদা আর একটা ভিডিও দিব নিশ্চয়ই। এখন গাভী গরু সম্পর্কে আপনাদের সাথে একটু মূল্যবান পরামর্শ দেওয়া যাক। গাভী গরু পালনে কেমন লাভ? মূলত গাভী গরু পালনের লাভের হিসাবটা ব্যাপক। যেরকম ব্যাপক লাভ, এরকম ব্যাপক রিস্ক। এরকম যেমন ষাঁড় গরুতে রিস্কের পরিমাণ কম, এরকম গাভী গরুতে রিস্কের পরিমাণ বেশি। গাভী গরুতে কেমন লাভ? আমি মূলত এই ফার্মটাতে এখন আমার গরুর পরিমাণ কম, কিন্তু পূর্বে যদি আপনারা যদি আমার ওল্ড ভিডিও গুলা দেখেন, সেখানে দেখবেন এই ফার্মে অনেকগুলা গাভী ছিল। এই গাভীগুলা আমি ওইগুলার বয়স হয়ে গেছিল, আমি ওগুলা সেল করে দিচ্ছি। সেল করে মূলত আমি বিভিন্ন কাজে ওগুলো ইনভেস্ট করছি। যেরকম আমার চিকিৎসার ক্ষেত্রে আমি ইনভেস্ট করছি, আমার গাড়ির ক্ষেত্রে ইনভেস্ট করছি, আমার বাড়ির ক্ষেত্রে ইনভেস্ট করছি। এটার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। তবে আমি লালন পালন করে যেটা দেখছি, গাভী গরুতে লাভের পরিমাণটা খুবই বেশি। যদি একটা গাভী মোটামুটি পরিমাণ দুধ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার দুধের টাকা দিয়ে একদম সম্পূর্ণরূপে খামারের খরচ চালানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে খামারে নতুন করে টাকা ইনভেস্ট করতে হয় না। গাভী গরুর ক্ষেত্রে এটা উৎপাদনমুখী একটা বিজনেস। গাভী গরুর খামারটা উৎপাদনমুখী একটা বিষয়। এরকম ষাঁড় গরুটা উৎপাদনমুখী খামার না। গরু আপনি আলাদা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তাকে লালন পালন করছেন, তার উপরে ইনভেস্ট করছেন, ইনভেস্টের বিনিময়ে কিছু লাভ আসে। কিন্তু একদম গাভী গরুর ক্ষেত্রে এটা উৎপাদনমুখী বিজনেস। প্রতি 1 বছর পরে পরে একটা বাছুর আসে, সেটা বকনা বাছুর হোক, সেটা ষাঁড় বাছুর হোক, এখানে লাভের পরিমাণটা খুবই বেশি থাকে।
তবে যেটা বলছিলাম, রিক্সের পরিমাণও খুবই বেশি থাকে। কেন রিক্সের পরিমাণ খুবই বেশি থাকে? এইখানে উলান ফোলা একটা রোগ আছে। বেশি দুধের গাভীর ক্ষেত্রে উলান ফোলা রোগটা হয়ে থাকে। যারা ভিডিও দেখতেছেন ওনারা সবাই জানেন উলান ফোলা রোগটা গরুর ক্ষেত্রে খুবই একটা কমন এবং মারাত্মক রোগ। কারণ যদি উলান ফুলা যায় সেই ক্ষেত্রে দুধ কমে যায়, সেই ক্ষেত্রে উলান নষ্ট হয়ে যাইতে পারে, সেই ক্ষেত্রে খামারি ক্ষতিগ্রস্ত হইতে পারে। যদি খামারি অভিজ্ঞ হয় এবং কন্টিনিউ উনি এই যে যত্ন সহকারে গরু লালন পালন করে এবং গরু সম্পর্কে ভালোভাবে বুঝে, সেই ক্ষেত্রে উলান ফোলা রোগটা হওয়ারই সম্ভাবনা নাই। এবং গরুর ক্ষেত্রে, গাভী গরুর ক্ষেত্রে আরেকটা ক্ষতির বিষয় হলো, সেটা হলো অনেক সময় জ্বর হইতে সমস্যা থাকে, সঠিক টাইমে হিটে আসতে চায় না এবং সঠিক টাইমে বীজ রাখতে চায় না। এই সঠিক টাইমে হিটে যদি না আসে, বীজ যদি না রাখে, সেই ক্ষেত্রেও খামারি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তবে এটা নিশ্চিত, গাভীর ফার্মে লাভটা অত্যাধিক। যদি লাভটা অত্যাধিক থাকে, রিস্কটাও অত্যাধিক, ঝুঁকিটা অত্যাধিক। ঝুঁকিটা যদি আপনার ঘাড়ে উঠায় নিতে পারেন এবং ঝুঁকি সম্পর্কে আপনি যদি পূর্বে থেকে জানেন এবং গরু সম্পর্কে খুব ভালোভাবে জানেন, সেই ক্ষেত্রে এই ঝুঁকিটা আপনার ফার্মে হবে না। আপনি গাভী গরু দিয়ে খামার শুরু করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আপনি এই ঝুঁকিটা বহন করতে পারবেন না, আপনি এই ঝুঁকিটা কাঁধে নিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে সারের যে খামার আছে, সার দিয়ে খামার শুরু করতে হবে। সেই ক্ষেত্রে রিস্কটা কম হবে। প্রিয় ভাইদানেরা, ষাঁড় গরুর ক্ষেত্রে বিশেষ একটা অসুবিধা আছে, যেটা স্কিপ করে চলে গেছিলাম। বিষয়টা হলো, ষাঁড় গরু যদি আপনি লালন পালন করেন, সেটা 5টা করেন আর 10টা করেন, তার জন্য আলাদা পরিমাণে একটা মোটা টাকা সংগ্রহ করে রেখে দিতে হবে তার খাবার বাবদ। যদি এটা না করেন, সেই ক্ষেত্রে তার খাবারে ঘাটতি হয়ে যেতে পারে, তখন হিতে বিপরীত হইতে পারে, তখন লাভের পরিমাণটা কম আসতে পারে। গাভী গরুর ক্ষেত্রে আবার এই অসুবিধাটা হয় না। কারণ অধিক দুধের গাভী কিংবা মোটামুটি ভালো পরিমাণে দুধ দেয় ওরকম গাভী যদি হয়, তার দুধের টাকা দিয়ে এই খরচটা বহন করা যায়। এইসব বিষয়গুলো চিন্তা করে আপনারা খামারের দিকে আগাবেন। যেরকম আমার এই মুহূর্তে যখন আমার গাভী ছিল, ওই যে পূর্বের যে ভিডিও গুলা বলছিলাম, যে আমার যে ওল্ড ভিডিও গুলা আছে, এগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আমার খামারে বেশ অনেকটি গাভী ছিল। ওই গাভীগুলো যে দুধ দিত, সেই দুধগুলা বিক্রি করে আমি খামারের খরচ বহন করতে পারতাম। এখন এই খামারে একটি গাভী আছে এবং 2টা বাছুর আছে, এবং ওই খামারে ষাঁড় গরুর খামারে 2টা ষাঁড় আছে। এই গাভীটা এখন প্রেগনেন্ট, 5 মাসের, তার দুধ উৎপাদন বন্ধ। দুধ উৎপাদন বন্ধ, তার খরচটা আমার নিজের পকেট থেকে দিতে হয়, এবং ষাঁড় গরুর দানাদারের খরচটা আমার পকেট থেকে দিতে হয়, বাছুর গুলারও আলাদা করে দানাদার দিতে হয়। এই দানাদার খরচটা দিতে গিয়েই আমি মোটামুটি হিমশিম খাচ্ছি, কারণ আলাদা করে আমার টাকা গাভী বাবদ এবং ষাঁড় বাবদ সঞ্চয় করা নাই, আলাদা করে জমানো নাই, যে জন্য আমি হিমশিম খাইতেছি। এই জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, যদি আপনারা ষাঁড় গরুর খামার করেন, সেই ক্ষেত্রে আলাদা করে একটা মোটা অঙ্কের টাকা রাইখা দিতে হবে তাদের দানাদার খাদ্য দেওয়ার জন্য। আশা করি এই ভিডিও থেকে গাভী গরু এবং ষাঁড় গরুর লাভ লস সম্পর্কে আপনারা ভালো করে বুঝে গেছেন। যদি গাভী গরুর খামার করেন, তাহলে কি জাতের গাভী গরু দিয়ে খামার করলে ভালো হয়, গাভী দিয়ে খামার শুরু করবেন নাকি বকনা দিয়ে খামার শুরু করবেন, এবং ষাঁড় গরুর খামার করলে এই মুহূর্তে কোন জাতের ষাঁড় গরু দিয়ে খামার শুরু করলে ভালো হয়, এটা নিয়ে খুব দ্রুত এই ভিডিও আসতেছে। অনুগ্রহপূর্বক সাথেই থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথেই থাকবেন, আপনাদের অনিবার্যের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।